নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। অপহরণের 13 দিন পর নাবালিকাকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে উদ্ধার করল মধুপুর থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। মধুপুর থানার অন্তর্গত আনন্দ চৌমুনি এলাকার এক নাবালিকা কন্যাকে মিয়াপাড়ার এক যুবক অপহরণ করে নিয়ে গিয়েছিল আজ থেকে 13 দিন আগে। নাবালিকা পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেছিল মধুপুর থানায়। কিন্তু মধুপুর থানার পুলিশের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ এনে একটি রাষ্ট্রবাদী সংগঠন মধুপুর থানা ঘেরাও করেছিল। মঙ্গলবার দুপুরে মধুপুর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মিয়াপাড়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অপহৃত এই নাবালিকা কন্যাকে উদ্ধার করে মধুপুর থানায় নিয়ে আসে। পুলিশ এই নাবালিকা কন্যাকে তুলে দেয় তার পরিবারের কাছে। পুলিশ জানিয়েছে, নাবালিকা কন্যার মায়ের তরফে যে অভিযোগ দায়ের করা হয়েছিল তাতে অভিযুক্ত করা হয়েছিল মিয়াপাড়ার সে ভিনধর্মী যুবক এবং তার বাবাকে। কিন্তু মেয়েটির বক্তব্য অনুযায়ী অভিযুক্ত সে যুবকটি একাই। পুলিশ মেয়েটির জবানবন্দি রেকর্ড করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তবে অভিযুক্তরা এই মুহূর্তে পলাতক বলে জানিয়েছে পুলিশ। ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা দেখি যে সাব্বিরের বাড়ির লোকজন, সাব্বির সবাই অ্যাবসেন্ট হয়। হ্যাঁ, দীর্ঘ প্রচেষ্টার পর আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খোঁজখবর নেওয়ার পরে, বিভিন্ন জনের সহায়তা নেওয়ার পরে আজকে আমাদের কাছে খবর আসে যে মিয়াপাড়ার বোর্ডারিং এলাকাতে তার বেলার সঙ্গে মেয়েটাকে দেখা গেছে। সেই মোতাবেক আমি যাই, ইনভেস্টিগেশন অফিসার গিয়ে সেখান থেকে আমরা মেয়েটাকে উদ্ধার করতে পারি। তো এখন অপহরণকারী কি স্যার পলাতক? অপহরণকারী এখন পলাতক। এবং এই বিষয়ে আমি যেটা আগে বললাম যে মামলাটা আমরা প্রথম নিয়েছিলাম 363A-তে। তো মেয়ের মার বক্তব্য এবং রেকর্ড করার পরে, বাকি উইটনেস বক্তব্য রেকর্ড করার পরে আমরা এই মামলায় 366A সঙ্গে 4 অক্সাইড আমরা অলরেডি অ্যাড করার জন্য ওটা আমরা স্টেট দিয়েছি। সেই সঙ্গে যারা আসামি পক্ষ আছে তাদের জন্য যাতে বেল না হয়, যদি সারেন্ডার করে যাতে বেল না হয়, তার জন্য বেলের জন্য আমরা দিয়ে রেখেছি। অপহৃত নাবালিকা কন্যাকে ফিরে পেয়ে খুশি এই নাবালিকা কন্যার পরিবার। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কোন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই দেখার। শান্তন টিভি। ধর্মনগর থানার পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জে ছুড়ে দিয়ে সোমবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। সোমবার রাতে চোরের দল ধাবা বসায় ধর্মনগর থানার অন্তর্গত হরিমন্দির রোডের দুর্গা মণ্ডপের পাশে থাকা একটি পাইকারি চালের দোকানে। দোকান মালিক রাতু ঘোষ জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে তিনি দোকান খুলতে গিয়ে দেখতে পান দোকানের মূল ফটকের তালা ভাঙা। দোকান ঘরে প্রবেশ করার পর তিনি বুঝতে পারেন দোকানে ধাবা বসিয়েছে চোরের দল। দোকান মালিক দোকানে প্রবেশ করে দেখতে পান দোকানে থাকা ক্যাশ বক্স সহ আলমিরার লকার ভাঙা। চোরের দল দোকানের পেছনের কাঠের দরজা ভেঙে দোকানে প্রবেশ করেছে। চোরেরা দোকানের ক্যাশ বক্স থেকে নগদ 7 থেকে 8,000 টাকা এবং দোকানে থাকা আলমিরার লকার ভেঙে নগদ 37,000 টাকা চুরি করে নিয়ে গেছে। পরে দোকান মালিক খবর দেয় ধর্মনগর থানার পুলিশকে। ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে পারে কিনা। আজকে সকালবেলায় এই দিকে দোকান তোমার সামনের দিক দিয়ে ভালো হাসিছে, এই দিকে আসতে বাঙ্গা ক্যাশ বাক্স বাঙ্গা গজ্জু সুজি আগুয়াই আলমারিটারে আসতে বাঙ্গিয়া যা টাকা পয়সা আছে সব দিয়ে গেছে। ক্যাশ বাক্সের মধ্যে আসছিল প্রায় প্রায় 7,000 টাকা। আমার আলমারির মেলে দিয়ে আসছিল 37,000 টাকা। ওটি নিয়ে গেছি বাঙ্গি সব। কোন দিকে ঢুকছে চোরটা? ঢুকছে ঢুকছে ছাত্র উপর দিকে। তার ঢুকে সাফল পাওয়া গেছে একটা সাফল দিয়ে দরজাটা পুরা ভাঙছে। ভাঙিয়া ওই তারা করে ঢুকছে। আমি তো দেখছি না, সকালবেলায় দরজা খুলে দেখি এই অবস্থা গতি আসছে পুরা লন্ডন। স্টল বন্টন নিয়ে ক্ষোভের সঞ্চার হলো শেকেরকোট বাজারের ব্যবসায়ীদের মধ্যে। সরকারি স্টোর রুমও জবরদখল করার অভিযোগ উঠল। দাবি উঠল ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে স্টল বন্টন করার।
বাম আমলে কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেকেরকোট বাজার ব্যবসায়ীদের জন্য নিউ মার্কেট স্থাপন করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর এখনও পর্যন্ত এই নিউ মার্কেটের কোনো পরিবর্তন দেখা যায়নি। একাধিক অভিযোগের শিরোনামে চলে এসেছে শেকেরকোটের এই নিউ মার্কেট। বাম আমলেও প্রকৃত ব্যবসায়ীদের এই নিউ মার্কেটে প্রাধান্য দেওয়া হয়নি। একজন ব্যবসায়ী কয়েকটি স্টল দখল করে রেখেছিল। বর্তমানে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের আমলেও ঠিক একইভাবে চলছে নিউ মার্কেটটি। প্রকৃত ব্যবসায়ীদের এখনও নিউ মার্কেটের স্টল বন্টন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, যার ফলে কিছু সংখ্যক ব্যবসায়ী এখনও জাতীয় সড়কের পাশে ফুটপাতে ব্যবসা চালিয়ে যাচ্ছে। নিউ মার্কেটের ভেতরে এখনও কয়েকজন ব্যবসায়ী 2 থেকে 3টি স্টল দখল করে তা বন্ধ করে রেখেছে। বাজার ব্যবসায়ীদের জন্য একটি হল ঘর ছিল। এই হল ঘরটিও জবরদখল করে রেখেছেন এক অসাধু ব্যবসায়ী, এমনটাই অভিযোগ উঠছে বাজারের প্রকৃত ব্যবসায়ীদের তরফে। পাশাপাশি তারা আরও অভিযোগ করেছেন সেই অসাধু ব্যবসায়ী সরকারি স্টোর রুমটিকেও জবরদখল করে রেখেছে। পরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়িকার দ্বারস্থ হলে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে স্টল বন্টন করে দেওয়ার বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন প্রকৃত ব্যবসায়ীরা। পার্টি অফিস কমিটি হল মার্কেটের ভিতরে এটাও সেম অবস্থা, তারা এখানে দুর্বৃত্তি দোকানদারি করতে আছে, অনেক কিছু মালটাল বানাইতে আছে করতে আছে। কত মাস ধরে, কয় মাস ধরে এটা হয়েছে আজকে 1 বছরের মতো হয়ে গেছে। বলে খালি করুন, ম্যান করুন, ম্যান করুন, অনেক কিছু ব্যাপার থাকে। তো এই বিষয়টা আমরা এদিকের বাজার কমিটিতে জানানো হয়েছে, বাজার কমিটির কোনো পদক্ষেপ নিতে আসে। আপনার এমএলএও জানানো হয়েছে। কোন এমএলএ, কোন বিধানসভা? কমলাসাগর বিধানসভা। এমএলএও জানানো হয়েছে, আমরা গেলাম জানাইলাম পরে মনে মনে আমরা একটা পার্টি বাজার কমিটিরা মিটিং করে। তাই তারা দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের স্বার্থে নিউ মার্কেটে প্রকৃত ব্যবসায়ীদের মূল্যায়ন করার পাশাপাশি সরকারি আরও স্টোর রুম সহ ব্যবসায়ীদের জন্য হলঘর দখলমুক্ত করা এবং রাস্তার পাশে ফুটপাতের ব্যবসায়ীদের নিউ মার্কেটের স্টল বন্টন করে দেওয়ার। স্যান্দন টিভি। মঙ্গলবার আগরতলা পুর নিগমের 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আশা কর্মীদের নিয়ে এক পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন স্থানীয় কর্পোরেটর তথা মেয়র কাউন্সিলর অভিজিৎ মল্লিক। আশা কর্মীদের কাছ থেকে 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এদিন শীঘ্রই আভা প্রকল্প লাগু করা হবে নিগমের ওয়ার্ডগুলোতে। এই প্রকল্প নিয়েও এদিন আলোচনা হয়। আমরা আমাদের 33 নম্বর ওয়ার্ড অন্তর্গত যে আশা দিদিমণিরা আছে তাদেরকে নিয়ে আজকে আমরা এখানে বৈঠক করছি। ওনারা খুবই পরিশ্রম করে প্রত্যেক সময় তারা প্রত্যেকে বাড়িতে এলাকার প্রত্যেকের বাড়িতে যায়, যাদের অসুস্থ আছে কিনা খবর নেওয়া বা বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া বা কোনো গর্ভবতী মহিলা আছে কিনা বা তাকে কীভাবে সাহায্য করা, এইসব কাজকর্ম করেন। তার একটা রিভিউ মিটিং আমরা এখানে করি। এখানে এলাকায় কী কী খবর আছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এটা খবর দিই। এবং নতুন আরেকটা নির্দেশনা এসেছে যে আভা কার্ড যেন আমরা প্রত্যেকেই করতে পারি, এই জন্য তারা এর মধ্যে একটা ক্যাম্পের আকারে করবে। কৈলাসহরের গৌরনগর আটি ব্লকের অন্তর্গত হীরাছড়া এডিসি ভিলেজের 70 বছরের এক বৃদ্ধ সামাজিক ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। 70 ঊর্ধ্ব বৃদ্ধা রেজিনা মারাককে জিজ্ঞাসা করা হলে রেজিনা মারাক জানান প্রায় 9 বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। বয়সের ভারে এখন আর জঙ্গলে গিয়ে কাজকর্ম করা সম্ভব হয় না। আগে সামাজিক ভাতা পেতেন, কিন্তু দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ভাতা পাচ্ছেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর এবং পঞ্চায়েতকে অবগত করলে তারা শুধুমাত্র আশ্বাস দিচ্ছে, কিন্তু সামাজিক ভাতা পাইয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করছে না। আমি আগে সিপিএম আমলে বাটা পাইছে, এখন পাই না। ও বিজেপি আমল থেকে আমি বাটা পাই না। আপনার বয়স কত? বয়সটা এখন 70-75। ও আপনি এখানে যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতটা জানাইছিলেন? পঞ্চায়েতটা কতবার জানাইছে, বারবার জানাইছে। কি কয় পঞ্চায়েত? পঞ্চায়েতে দিব কয়, দেয় না, এখন পর্যন্ত দিছে না। এখন আপনি কি চান? এখন দিলে তো ভালোই তো আর কি।
এটাই। এখন তো আমি কাম কাজ কিছু করতে পারে না, এখন বেকার আছি, এখন বয়স হয়েছে, কিছু রুজি রোজগার করতাম পারি না, নিজের কাজও বাগান সাগানও করতাম পারি না, এই অবস্থায় আছে আর কি। মঙ্গলবার বিকেলে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুপুর বাজার স্থিত কংগ্রেস নেতা প্রিয়লাল দাসের বাড়িতে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস নেতা জয়দেব বর্মন সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। এই সাংগঠনিক বৈঠকে এদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জোর দেওয়া হয় মূলত সংগঠনকে মজবুত করার লক্ষ্যকে। প্রতিটা জনসভায় লক্ষাধিক মানুষের ভিড় হচ্ছে। মানুষ ভোটদান কেন্দ্রে গিয়ে এই ইন্ডিয়া জোটকে ক্ষমতাসীন করার জন্য তারা ভোট দান করে যে মতামত প্রদান করছেন, আমরা ইন্ডিয়া জোটের আগামী দিন সরকার দেশে ক্ষমতাসীন হচ্ছে, এটা 100% আমরা নিশ্চিত। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারছেন না এবং দেশে নতুন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কংগ্রেস দলের নেতৃত্বে দেশ শাসন করার জন্য সরকার গঠিত হচ্ছে। নরেন্দ্র মোদী অনেক কিছু এর আগে বলেছে, কোনো প্রতিশ্রুতি উনি রাখেননি এবং প্রতিশ্রুতি খেলাপি, ঠকবাজ মানুষকে যিনি নানা প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছেন, তার বিরুদ্ধে জনগণ গর্জে উঠেছে। 400 পারের স্লোগান দিয়ে মানুষকে সম্মোহিত করার সুযোগ এটা যে নেই, এটা বিজেপিও হারে হারে টের পেয়েছে। তারা বুঝতে পারছে তারা সরকারে আসছে। বাজারে এলো গ্রীষ্মকালের রসালো ফল আনারস, কিন্তু এই ফলের রানী অগ্নিমূল্যে ভাসতে থাকায় চাহিদার জোয়ারে পূর্ণ ভাটার টান। রাজধানীর আগরতলা সহ বিভিন্ন প্রান্তের বাজারগুলো ভরে উঠল ফলের রানী আনারসে। এ ফলের রানী ভাসছে আকাশ ছোঁয়া অগ্নিমূল্যে, যার কারণে চাহিদায় পড়ল ঘাটাল টান। গন্ডাছড়া, কাকরাবন, বিশ্রামগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে রাজধানীর বাজারগুলোতে আনারস এনে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছে। জোড়া আনারস বিক্রি হচ্ছে 100 টাকা, 60 টাকা, 80 টাকা দরে। ব্যবসায়ীরা অপেক্ষা করছেন ক্রেতাদের, তবে তারা আশা ব্যক্ত করেছেন আকাশ ছোঁয়া অগ্নিমূল্য নিচের দিকে নেমে এলে ক্রেতারা বাজারে ভিড় জমাবেন আনারসের জন্য। রেট তো এখন মাত্র নতুন স্টার্ট হচ্ছে, একটু বেশি রেটটা এখন আর কিছু করে কমে ধরবো আর কি, এখন একটু বেশি চলতেছে। এটা জায়গা আমরা নানান জায়গায় গন্ডাছড়া লাগে, কাঁকড়াবন, বিশ্রামগঞ্জের আছে, নানান সব জায়গায় এখানে আছে। চাহিদা কিরকম? চাহিদা আছে এখন তুলনায় একটু কম, রেটটা বেশি কারণ একটু কম আছে। রেটটা এর কিছুদিন করে কমে গেলে চাহিদা একটু বাড়বে, এখন রেটের লেগে একটা চাহিদাটা কম আছে। কিরকম রেটটা? রেটটা কিন্তু জোড়া 80 টাকা, 60 টাকা, 100 টাকা, ভালো বড়োটা জোড়া 100 টাকা, একটু মিডিয়ামটা 60 টাকা, 70 টাকা জোড়া, ছোট রইলে 4টা 105 টাকা। উষ্ণতা এবং আর্দ্রতার এই ভয়াবহ মুহূর্তে মানুষ নাজেহাল। গ্রীষ্মকালের রসালো ফলগুলি তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য একমাত্র ভরসা বলতে গেলে চলে। তবে এই আকাশ ছোঁয়া অগ্নিমূল্য এখন শুধুই নিচের দিকে নামার অপেক্ষা মাত্র। স্যান্দন টিভি। রাজন্য স্মৃতি বিজড়িত রাজপ্রাসাদের ঐতিহ্যবাহী মঙ্গলচণ্ডী পুজো সম্পন্ন হল মঙ্গলবার। প্রতি বছর দুবার এখানে মঙ্গলচণ্ডী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার এবং বৈশাখ মাসের মঙ্গলবারে হয় এই পুজো, আর আজকের এই দিনটা ছিল বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। এদিন মা মঙ্গলচণ্ডীর আরাধনায় ব্রতী হলেন সকলে। পুরাতন কালের কাহিনী অনুসারে ধনপতি সৌদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচণ্ডী মায়ের পুজো শুরু করেন। বলা হয় মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করেন। আর মহারাজা এই পুজো করতেন মহারাজার মঙ্গল কামনার জন্য। আজ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। আগরতলার রাজবাড়িতে এদিন মঙ্গলচণ্ডী মন্দিরে ঘটা করে করা হয় মঙ্গলচণ্ডী পুজো। ভক্তরা তাদের বিভিন্ন মনোবাসনা নিয়ে এই মঙ্গলচণ্ডী পুজোয় সামিল হয়। পাশাপাশি রাজবাড়ি ছাড়াও বিভিন্ন বাড়ি ঘরেও অনুষ্ঠিত হয় এই মঙ্গলচণ্ডী পুজো। জয় মা মঙ্গলচণ্ডী ত্রিপুরা রাজ্যের মন্দিরে আমরা বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার এখানে আসি। আমাদের পরিবারের সুখ শান্তি, আমাদের
রাজ্যের সুখ শান্তি, দেশের সুখ শান্তি, মায়ের আশীর্বাদের জন্য, মায়ের মঙ্গল কামনার্থে আমরা এখানে আসি। সকলেকে যেন মা মঙ্গলচণ্ডী মঙ্গল করেন, সুস্থ রাখেন, পরিবেশটা যেন সুস্থ থাকে, তার জন্য আমরা সবাই এখানে এসে মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করি। যা হয় বছরে দুবার, অঘ্রাণ মাসের শেষ মঙ্গলবার আর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, বছরে দুইবার। এটা রাজার নিজস্ব নিজস্ব, এটা রাজার মানে মঙ্গলচণ্ডীর যে এটা একদম নিজস্ব, এটা কোনো সরকারি বা না। রাজা কি কারণে করেছিলেন এটা? তো ইয়ের থেকে পুরুষানুক্রমিক, পুরুষানুক্রমিক। আগে তো মোষ বলি হইতো, পাঠা বলি হইতো, এখন তো সেটা আর আছে না। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।